আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার নেক্সট বিডিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আমাদের পথ চলার মূল মন্ত্রটা দিয়েই শুরু করি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের অধিকার কোনো অনুগ্রহ নয়, এটা আমাদের প্রাপ্য। আর আমরা বিশ্বাস করি এই প্রাপ্য সম্মান আর অধিকার আদায়ের লড়াইয়ে আমরা সবাই একসাথেই আছি। তো চলেন আর দেরি না করে মূল আলোচনায় চলে যাই। আজকে আমরা যে বিষয়টা নিয়ে কাটাছেঁড়া করব সেটা হলো ২০১২ সালের একটা নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র। এটা ছিল স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়ের উপসহকারী প্রকৌশলী মানে ইলেকট্রিক্যাল পোস্টের জন্য। পরীক্ষার টোটাল মার্কস ছিল ২০০ আর সময় ছিল ৩ ঘন্টা। আমাদের মূল উদ্দেশ্যটা কি জানেন? আমরা আসলে দেখতে চাইব যে প্রশ্নগুলো ঠিক কোন ধরনের হয়, কোন টপিকগুলো থেকে বেশি আসে, যাতে প্রস্তুতির সময় ঠিকঠাক জায়গাগুলোতে ফোকাস করা যায়। তো আর একদম দেরি না করে চলেন শুরু করে দেই। দেখেন, একটা বিল্ডিং বানাতে গেলে যেমন একটা শক্তপোক্ত ফাউন্ডেশন লাগে, ঠিক তেমনি কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের বেলাতেও। এর ফাউন্ডেশনটা কি? এর ফাউন্ডেশন হলো বেসিক সূত্রগুলো আর সার্কিট থিওরি। তো চলেন দেখি এই ফাউন্ডেশন থেকে প্রশ্নপত্রে ঠিক কি এসছিল। এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটা হলো প্রশ্নপত্রের একদম প্রথম দিকের অংশ। একটা জিনিস খেয়াল করেন, শুরুটাই কিন্তু হয়েছে একদম বেসিক, মানে একেবারে কোর কনসেপ্টের কিছু প্রশ্ন দিয়ে। এটা কিন্তু ক্যান্ডিডেটের ভিত্তিটাকেই আসলে যাচাই করে। একদম প্রথম প্রশ্নটাতেই দেখেন ৩টা ফান্ডামেন্টাল ল নিয়ে জানতে চাওয়া হয়েছে। ১ ওমস ল, ২ কার্শফের ভোল্টেজ আর কারেন্ট ল মানে কেভিএল আর কেসিএল, আর ৩ নম্বরটা হলো ফ্যারাডের ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন ল। সত্যি বলতে এই ৩টে জিনিসই কিন্তু পুরো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের পিলার। মানে ব্যাপারটা খুবই সহজ। এই সূত্রগুলো ছাড়া আপনি কোনো সার্কিট অ্যানালিসিস করতেই পারবেন না, এটা প্রায় অসম্ভব। ভোল্টেজ, কারেন্ট, রেজিস্ট্যান্সের সম্পর্ক থেকে শুরু করে ইলেকট্রোম্যাগনেটিজমের মতো অ্যাডভান্স টপিকের গোড়াও কিন্তু এখানেই। তাই যখনই প্রস্তুতি শুরু করবেন, এই বেসিক জিনিসগুলো সবার আগে একদম ঝকঝকা করে ফেলতে হবে। আচ্ছা, এবার আসি ৩ নম্বর প্রশ্নে। এখানে কিন্তু সরাসরি পার্থক্য জানতে চাওয়া হয়েছে। প্রথমটা হল কনভেনশনাল কারেন্টের ডিরেকশন আর ইলেকট্রন ফ্লোর ডিরেকশন, আর দ্বিতীয়টা হল ইলেকট্রোমোটিভ ফোর্স বা ইএমএফ আর ভোল্টেজ ড্রপের মধ্যে পার্থক্য। এগুলো কিন্তু খুবই কনসেপচুয়াল, মানে আপনার ধারণা কতটা ক্লিয়ার সেটাই এখানে টেস্ট করা হচ্ছে। আর এই পার্থক্যগুলো যদি একদম ক্রিস্টাল ক্লিয়ার না থাকে, তাহলে কিন্তু সার্কিট অ্যানালাইসিস করতে গেলেই ভুল হয়ে যাওয়ার চান্স অনেক বেশি। মানে কারেন্টের ফ্লো কোন দিকে ধরবেন, কোথায় এনার্জি গেইন হচ্ছে আর কোথায় লস হচ্ছে, এই কনসেপ্টগুলো নিয়ে কোনো রকম দ্বিধা রাখা যাবে না। এই ৩ নম্বর প্রশ্নেরই আরেকটা পার্টে আরও দুটো খুবই ইম্পর্ট্যান্ট থিওরেম নিয়ে কথা বলা হয়েছে। একটা হলো থেভেনিন্স থিওরেম আর অন্যটা ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেম। এখন প্রশ্ন হলো, এই দুইটা থিওরেম এত জরুরি কেন? আচ্ছা, ভাবুন তো, একটা বিশাল জটিল সার্কিটকে যদি আপনি একদম সহজ একটা ভোল্টেজ সোর্স আর একটা রেজিস্ট্যান্সে কনভার্ট করে ফেলতে পারেন, তাহলে ক্যালকুলেশন কত সোজা হয়ে যায়। এই কাজটাই করে থেভেনিন্স থিওরেম। আর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরেমটা তো আরও কাজের। এটা আমাদের শেখায় কিভাবে একটা সোর্স থেকে লোডে সবচেয়ে বেশি পাওয়ার পাঠানো যায়। প্র্যাকটিক্যাল ফিল্ডে এর থেকে জরুরি আর কি হতে পারে? আচ্ছা, বেসিক ল সার্কিট তো গেল, এবার একটু হেভিওয়েট টপিকের দিকে যাই। কেমন? পাওয়ার সিস্টেম আর ট্রান্সফর্মার। এইগুলো কিন্তু সরাসরি চাকরির ফিল্ডে কাজে লাগে। তো চলেন দেখি এই সেকশন থেকে কি প্রশ্ন এসছিল। ৫ নম্বর প্রশ্নটা একদম ডিরেক্ট পাওয়ার সিস্টেম অ্যানালাইসিস থেকে। প্রথমত জানতে চাওয়া হয়েছে পাওয়ার ইউনিট ক্যালকুলেশন জিনিসটা কি, আর পাওয়ার সিস্টেমে এটার গুরুত্বটাই বা কোথায়। আর সাথে একটা ক্লাসিক প্রশ্ন জুড়ে দিয়েছে ডেল্টা কানেক্টেড রেজিস্ট্যান্সকে কিভাবে স্টার বা ওয়াই কানেকশনে কনভার্ট করতে হয় তার ফর্মুলা। দেখেন, পাওয়ার ইউনিট সিস্টেমের আসল ম্যাজিকটা হলো এটা বিশাল পাওয়ার গ্রিডের ক্যালকুলেশনকে একদম সহজ করে দেয়। ধরেন আপনার সিস্টেমে বিভিন্ন রেটিংয়ের জেনারেটর, ট্রান্সফর্মার আছে। সেগুলোর মধ্যে তুলনা বা ক্যালকুলেশন করাটা পাওয়ার ইউনিট সিস্টেমে অনেক ইজি হয়ে যায়। আর স্টার ডেল্টা কনভার্সন, এটা তো পাওয়ার সিস্টেমের ক্যালকুলেশনের জন্য একেবারে মাস্ট নো একটা জিনিস। এবার আসি ৬ নম্বর প্রশ্নে। এই প্রশ্নটা কিন্তু পুরোপুরি ট্রান্সফরমারকে নিয়ে। এখানে ২ ধরনের এফিসিয়েন্সি নিয়ে জানতে চাওয়া হয়েছে। একটা হলো নর্মাল এফিসিয়েন্সি, আরেকটা অল ডে এফিসিয়েন্সি। আর সাথে এটাও জানতে চেয়েছে যে একটা ট্রান্সফরমারে কি লস হয় আর সেগুলো কিভাবে বের করা যায়। যে কোনো পাওয়ার সিস্টেমের হার্ট কিন্তু ট্রান্সফর্মার। তাই একজন ইঞ্জিনিয়ারের জন্য এর এফিসিয়েন্সি আর লস নিয়ে একদম পরিষ্কার ধারণা থাকাটা খুবই জরুরি। কারণ দিন শেষে সিস্টেমটা কতটা সাশ্রয়ী আর নির্ভরযোগ্য হবে তার অনেকটাই কিন্তু এই ট্রান্সফর্মারের পারফরম্যান্সের ওপর নির্ভর করে। তো আমরা আলোচনার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এই সেকশনে আমরা দেখব ইলেকট্রনিক্স আর এসি মেশিন থেকে আসা প্রশ্নগুলো।
এই দুটা টপিক কিন্তু একদিকে যেমন মডার্ন টেকনোলজির জন্য ইম্পর্ট্যান্ট, তেমনি ইন্ডাস্ট্রিয়াল অ্যাপ্লিকেশনের জন্য এর গুরুত্ব অনেক। 4 নম্বর প্রশ্নটা বেশ ইন্টারেস্টিং। এখানে একই সাথে দুটো ভিন্ন জগতের টপিককে টাচ করা হয়েছে। একদিকে আছে সেমিকন্ডাক্টর ডিভাইস, যেখানে বিজেটি বা বাইপোলার জাংশন ট্রানজিস্টরের ট্রানজিশন আর ডিফিউশন ক্যাপাসিট্যান্স নিয়ে প্রশ্ন করা হয়েছে। আবার ঠিক তারপরেই জানতে চাওয়া হয়েছে একটা 3 ফেজ ইন্ডাকশন মোটরের রোটর ঘোরার পেছনের মূল নীতিটা কি। 8 নম্বর প্রশ্নটা ইলেকট্রনিক্সের আরেকটা খুব বেসিক কিন্তু সুপার ইম্পর্ট্যান্ট কম্পোনেন্ট নিয়ে, রেকটিফায়ার। এখানে একটা ব্রিজ রেকটিফায়ার সার্কিট আঁকতে বলা হয়েছে, সাথে ইনপুট আউটপুট ওয়েভ ফর্মও দেখাতে বলা হয়েছে। আর প্রশ্ন করা হয়েছে এসি সোর্স থেকে কিভাবে একটা ডিসি পাওয়ার সাপ্লাই বানানো যায়। আমরা যে মোবাইল চার্জার ব্যবহার করি তার ভেতরেও কিন্তু এই একই মূলনীতি কাজ করে। 9 নম্বর প্রশ্নের এই পার্টটা কিন্তু আমাদের মডার্ন ডিজিটাল ইলেকট্রনিক্সের একদম কোরে নিয়ে যাচ্ছে। এখানে সিম্পলি মস আর সিমোসের সংজ্ঞা জানতে চাওয়া হয়েছে। মস মানে মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর, এটাকে বলতে পারেন মডার্ন ইলেকট্রনিক্সের ইট। আজকে আমরা যে স্মার্টফোন কম্পিউটার ব্যবহার করছি তার প্রসেসরের ভেতরে যে কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রানজিস্টর আছে, তার সবই কিন্তু এই মস টেকনোলজির উপর ভিত্তি করে তৈরি। আর সিমস হল মসের একটা অ্যাডভান্সড এবং অনেক বেশি এফিশিয়েন্ট ভার্সন। এর পুরো নাম কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর। এটার সবচেয়ে বড় সুবিধা হলো এটা পি টাইপ আর এন টাইপ 2 ধরনের ট্রানজিস্টর একসাথে ব্যবহার করে, যার ফলে পাওয়ার খরচ হয় খুবই কম। এক কথায় বলতে গেলে আজকের এই যে লো পাওয়ার ডিজিটাল ডিভাইসের যুগ, সেটা সম্ভবই হয়েছে সিমসের কারণে। আচ্ছা, তো আমরা পুরো প্রশ্নপত্রটা তো দেখলাম। এবার তাহলে সব মিলিয়ে একটা ফাইনাল আলোচনা করা যাক। এই পুরো অ্যানালাইসিস থেকে আমাদের প্রস্তুতির জন্য মূল পয়েন্টগুলো কি হতে পারে, চলুন সেটা একটু গুছিয়ে নেই। দেখুন, এই 2012 প্রশ্ন থেকে কয়েকটা জিনিস একদম পরিষ্কার। নাম্বার 1, বেসিক ল আর থিওরেম। এগুলো একদম ঠোঁটস্থ আর মুখস্থ দুটোই থাকতে হবে, কোনো মাফ নেই। নাম্বার 2, ট্রান্সফরমার আর পাওয়ার সিস্টেমের মতো কোর সাবজেক্টে অনেক বেশি ফোকাস করতে হবে। নাম্বার 3, ইলেকট্রনিক্সের বেসিক কনসেপ্টগুলো যেন একদম পরিষ্কার থাকে। আর সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্টটা হলো, শুধু বইয়ের সংজ্ঞা বা সূত্র মুখস্থ করলে চলবে না, সেটার রিয়েল লাইফ অ্যাপ্লিকেশন বা বাস্তব প্রয়োগটা কোথায় হচ্ছে সেটাও ভালোভাবে বুঝতে হবে। আমাদের আজকের এই আলোচনা যদি আপনাদের প্রস্তুতির যাত্রায় একটুও কাজে লাগে, তাহলেই আমাদের পরিশ্রম সার্থক। আমাদের সাপোর্ট করার জন্য অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। প্রস্তুতির জন্য দরকারি কিছু বইয়ের তালিকা আমরা প্রথম কমেন্টের লিঙ্কে দিয়ে দিয়েছি, সেখান থেকে দেখে নিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।